আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশের রাজনৈতিক অবস্থা আমার কাছে মনে হয় ক্রমেই যেন একটা জটিল দিকে যাচ্ছে। এটা এই কারণে বললাম যে আমরা দেখেছি এতদিন ধরে যে সরকারের যে কোনো কর্মকাণ্ড, যে কোনো ইস্যুতে বিএনপি তাদেরকে এক ধরনের নিঃশর্ত সমর্থন দিয়েছে। মাঝে একবার অল্প কিছুদিনের জন্য একটু ঝামেলা হয়েছিল, কিন্তু 15 জুনের পর 15 জুনে আপনার লন্ডনে যে মিটিংটা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের, সেই মিটিংয়ের পর বিএনপি ঘোষণাই করেছিল তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত কিছুর সঙ্গে একমত পোষণ করছে। কিন্তু সেই যে আপনার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক, যাই বলি না কেন, সেই প্রেম যেন ভেঙে গেছে। সর্বশেষ আজকে যে বিএনপির নয়াপল্টনের সামনে যাদের ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে যে আপনার আলোচনা র্যালি ছিল, র্যালির আগে একটা সংক্ষিপ্ত সভা হয়েছিল। সেই সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেছেন। তিনি কি বলেছেন, ওনার কথা যদি আমরা সরাসরি কোট করি, উনি কি বলেছেন? উনি বলেছেন, আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থা তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। তার মানে নির্বাচন যাতে নাকি ফেব্রুয়ারিতে না হয়, অথবা নির্বাচন যাতে বাধাগ্রস্ত হয়, তার জন্য সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরাই একটা সমস্যা তৈরি করেছে। অভিযোগ করেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এতদিনের সবচেয়ে বড় প্রেমিক বিএনপি। কেন এই সম্পর্কটা কেন হলো? এই সম্পর্কটা হয়েছে, এই সম্পর্কটা যে ভেঙে গেল, এই যে বিরোধটা তৈরি হলো, এর পেছনে মূল ঘটনা হলো যখন নাকি জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়ার জন্য, অথবা জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে পদ্ধতিটা সেটা নির্ধারণের জন্য তারা একটা সুপারিশ যখন জাতীয় ঐকমত্য কমিশন হস্তান্তর করলো প্রধান উপদেষ্টার কাছে, তখন সেখানে গণভোট করতে হবে এবং সেই গণভোটের মধ্যে কি থাকবে, কি প্রশ্ন থাকবে জনগণের কাছে, সেটা যখন উপস্থাপন করা হলো, তখন সেখানে বিএনপি প্রতিবাদ করলো। বিএনপি বলল যে আমরা যে সমস্ত পয়েন্টে, যে সমস্ত বিষয়ে আপত্তি করেছিলাম, যেটাকে ইংরেজিতে নোট অফ ডিসেন্ট বলে, যেগুলোতে আমরা আপত্তি করেছিলাম, সে আপত্তির কথাগুলো উল্লেখ না করে এই প্রস্তাবনাগুলি দেওয়া হয়েছে। মানে আমি যে আপত্তি করেছিলাম সেই জিনিসটা এখানে আর নাই। তাহলে জনগণের কাছে যখন যাবে, এটা জনগণ কি দেখবে? যেমন ধরুন উচ্চকক্ষ, যখন যাবে, আপনাকে উচ্চকক্ষ চান, জনগণ বলবে চাই। তাহলে কি চাওয়াটা শেষ হলো? উচ্চকক্ষ আপনি কিভাবে চান? জামাত চায় উচ্চকক্ষ হবে পিয়ার পদ্ধতি, মানে সারা দেশে যত রাজনৈতিক দল আছে যারা ভোটে অংশ নিয়েছে, তারা যে যত % ভোট পাবে টোটাল ভোটের, ততটা আসন তারা উচ্চকক্ষে থাকবে তার সেই দলের। ধরা যাক একটা দল, ছোট একটা দল, ধরা যাক ইসলামী আন্দোলন, তারা সারা দেশে 3% ভোট পেল, 3%, কিন্তু তারা একটাও আসন পেল না। হতেই পারে এরকম, সব জায়গায় অল্প অল্প করে ভোট পেয়েছে, কিন্তু তারা একটাও আসন পায়নি। তো সারা দেশের সমস্ত ভোটারদের 3% মানুষ তো তাকে সমর্থন করেছে। তো তাদের বক্তব্য হলো যে নিম্নকক্ষে যারা পাশ করেছে তারাই থাকলো, কিন্তু উচ্চকক্ষে এই 3%-এর আনুপাতিক হারে আমি যেন 3টা আসন পাই। উচ্চকক্ষে 100টা আসন, আমি যেন 3টা আসন আমাকে দেওয়া হয়। তো এই হলো জামাতের দাবি, এটি ইসলামী আন্দোলনের দাবি। কিন্তু বিএনপি বলছে তা না। বিএনপি বলছে যে নিম্নকক্ষে আমি যতগুলো, ধরুন 300 আসনের মধ্যে আমি পেলাম 210টা, তাহলে ওই 100তে যাই না, আমি পাবো 70টা। মানে ওই এমপির আনুপাতিক হারে এখানে হবে। বিএনপির এই দাবিটা হলো বিএনপির দাবি।
আমি ভালো মন্দ নিয়ে আলাপ করছি না, আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আমি কিন্তু জামাতের দাবিকে সাপোর্ট করি, আমার কাছে এটা ভালো লাগে। কিন্তু আমি তো একা, আমার বক্তব্য তো কোনো বক্তব্য না, সবার বক্তব্য দেখতে হবে। কারণ বিএনপি একটা ভিন্ন দাবি করেছে। তো আপনি গণভোটের সময় কোন জিনিসটা লেখা থাকবে এখানে? ওখানে লেখা থাকবে যে উচ্চ কক্ষ হবে, এবং উচ্চ কক্ষে বিএনপি কি বলেছে সেটাও তো লেখা থাকতে হবে, নাহলে বিএনপি সমর্থকরা ভোট দেবে কিভাবে? তো এই যে জিনিসটা, এই যে নোট অফ ডিসেন্টটা, বিএনপির যে আপত্তিটা, এইটা ওখানে আর লেখা নেই। এই জন্য বিএনপি বলেছে ওটা না লেখাটা তাদের সঙ্গে প্রতারণা মাত্র, এই কথাটা তারা বলেছে। তো বিএনপির এই বক্তব্য তো সঠিক। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস বলেছিলেন যে কয়টা পয়েন্টে সবগুলো দল ঐক্যমত্য হবে, কেবল সেই কটাই রাখা হবে, বাকিগুলো ছেড়ে দেওয়া হবে পরবর্তী সরকারের উপর। তো উচ্চ কক্ষ সম্পর্কে তো সবগুলো দল ঐক্যমত্য হয় নাই, সেটা আপনি কিভাবে গণভোটে রাখবেন? আর যদি রাখেন তাহলে তো নোট অফ ডিসেন্টটা সহ রাখতে হয়, সেটা তো আপনি করেননি। তো এই জায়গাটাই কিন্তু আপত্তি। এই গন্ডগোলটা পাকিয়েছে গিয়ে ঐক্যমত্য কমিশন, এবং এটা দিয়ে ঐক্যমত্য কমিশনের প্রধান দুই ব্যক্তি কিন্তু উড়াল দিয়ে চলে গেছে। এই আলী রিয়াজ, মনির হায়দার, এরা কিন্তু চলে গেছে আমেরিকাতে, এরা তো আমেরিকার নাগরিক, আমেরিকায় চলে গেছে। আমি এই জন্য কিন্তু শুরু থেকেই বলছিলাম যে এই লোকগুলোকে দিয়ে কাজ করাবেন না, তাদের এই দেশের প্রতি কোনো মায়া নাই, তারা এই দেশকে ভালোবাসে না। তারা যদি এই দেশকে ভালোবাসতো তাহলে তারা অন্য একটা দেশের নাগরিকত্ব নিত না। ভাই সোজা লাভ, যে তার মাকে ভালোবাসে সে মাকে রেখে আরেক মহিলাকে মা ডাকে না, যে যত সুন্দরী হোক না কেন। ধরেন আমার মা খুব কুৎসিত, আমি একটা সুন্দরী মহিলাকে পেলাম যিনি হয়তো আমার খালা হন অথবা ফুপু হন, এখন তাকে বলবো যে না আমার মা কুৎসিত, তাকে এই মা ডাকবো না, আমি ওই মহিলাকে যে মা ডাকবো। হইলো এটা কিছু? তো হলো না। মাকে বললাম মা তুমি কিছু মাইন্ড করো না, তোমার এখানে বছরে 2-1 আমি আসবো, তখন আবার তোমাকে মা ডাকবো। কিন্তু অন্য সময় আমি ওই সুন্দরী মহিলা, ওই ধনী মহিলা, তাকে মা ডাকবো, কারণ তাকে মা ডাকলে আমি অনেক কিছু পাই, তোমাকে ডাকলে তো কিছু পাই না। এটা কি মা ভক্তি, মাতৃভক্তি প্রকাশিত হয় এখানে? ওদের যে সেই অবস্থা, তারা এই দেশটাকে ভালোবাসে বলে কেউ থাকে না, থাকে আমেরিকায়, এবং ওদের নাগরিকত্ব নিয়েছে, ওদেরকে মা ডাকে। তো এই লোকগুলি এই দেশের কি উন্নতি করবে? তারা এই দেশকে ভালোই বাসে না, ভালোবাসলে এই দেশকে ফেলে চলে যেতে হয় জায়গায়। যাওয়াটা কিন্তু অন্যায় না, আমি বলছি যাওয়ার নয় না, তারা ওখানে যাবে, মাকে টাকা পাঠাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আরেক মহিলাকে মা ডাকেন না। যদি আরেকজনকে মা ডাকেন তাহলে এই মায়ের খোঁজখবর নেওয়ার আপনার দরকার নাই, এই মায়ের তখন নিজের মতো করে চলবে। তো এটি হলো আমার কথা, যে আপনারা যদি বিদেশে থাকেন ভাই, আপনার দেশপ্রেমিক, দেশকে ভালোবাসেন, আমার তাও কোনো আপত্তি নাই। বিদেশের নাগরিকত্ব নেবেন তাও আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি আপনি বিদেশের নাগরিকত্ব নেন তাহলে আমার দেশের নীতি নির্ধারণী কাজের দায়িত্ব আপনাকে আমি দিতে চাই না। কিন্তু এদেরকে ডক্টর ইউনূস দিয়েছেন। কেন দিয়েছেন উনি জানেন। এরা একটা আওলা বাজায় চলে গেছেন, এখন এটা সমাধান করেন। এখন কি হচ্ছে, বিএনপি বলতেছে যে এই সরকার নিজেই একটা এমন একটা আওলা বাজাইছে যাতে নাকি নির্বাচনটা ব্যাহত হয়। তার মানে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে বিএনপি কিন্তু গভর্নমেন্টকে দায়ী করতেছে। এবং কেবল তাই না, ওনারা জামাতকেও অভিযোগ করেছেন। উনি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষায় যে আজকে একটা রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগে গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে, এটা ওনার প্রশ্ন। উনি বলছেন যে আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচনের দিনেই হতে হবে, কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। এই গণভোট নিয়ে কিন্তু এখন উনি নিশ্চয়ই জামাতের দিকে ইঙ্গিত করেছেন। জামাত 8টা দল, তারা সহ 8টা দল নিয়ে একটা জোট করেছে, 5 দফা দাবি করেছে, সেখানে এই বিষয়গুলো আছে। এখন জামাত আর বিএনপি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে গেল। এই মুহূর্তে দেশের রাজনীতির অঙ্গনে, রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল কোনটা? জামাত এবং বিএনপি, এই দুটি তো বড় দল। হয়তো বলবেন না যে মধ্যে শক্তির অনেক তফাৎ হোক বা না হোক, এরা দুইটি সবচেয়ে বড় দল। হয়তো আওয়ামী লীগ নাই, এই দুইটি বড় দল। এখন দুইটা যদি দুই বিপরীত মেরুতে অবস্থান করে তাহলে আপনি কেমনি এক হবেন? কি নিয়ে প্রশ্নটা হচ্ছে, সেই ঐক্যমত্য কমিশনের রিপোর্টটা নিয়ে, যে রিপোর্টটা আলী রিয়াজ তৈরি করে দিয়ে গেছে। মানে পুরো ঝামেলাটা পাকিয়েছেন ঐক্যমত্য কমিশন, আলী রিয়াজ, মনির হায়দার এরা, এবং সেটা নিয়ে বসে আছে সরকার। এবং সরকার বলতেছে যেখানে এই সরকার কিন্তু আলটিমেটলি ঐক্যমত্য কমিশনের প্রধান, কারণ ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান হচ্ছে ডক্টর ইউনূস। এখন উনি মিটিং করে বলতেছেন যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে সমাধান করতে হবে 7 দিনের মধ্যে। যে সমাধান আপনারা 8 মাসে করতে পারলেন না, 9 মাসে করতে পারলেন না, সে 7 দিনের মধ্যে কেমন করে করবে?
আর তাছাড়া যে সমস্যা পাকিয়েছেন আপনি, সেটার সমাধান পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে করবে? 7 দিনের মধ্যে 4 দিন হয়ে গেছে, এই পলিটিক্যাল পার্টিগুলি কি একবারের জন্য নিজেদের সঙ্গে বসেছে? বসেনি তো, তারা বসেও নি। তাহলে কি হবে? 7 দিন চলে যাবে, তারপর কি হবে? সরকার বলতে তারা একটা সমাধান দিয়ে দেবে। তারা সমাধান দিল, যদি সেই সমাধান বিএনপির পছন্দ না হয়, বিএনপি মানবে না। যদি সেটা জামাতের পছন্দ না হয়, জামাত মানবে না। যদি জনগণের পছন্দ না হয়, জনগণও মানবে না। কারণ জনগণের মধ্যে কিন্তু অলরেডি একটা ধারণা চলে আসছে, একটা পক্ষ দাঁড়িয়ে গেছে। অনেকে বলছে, অনেক আইন বিশেষজ্ঞ বলছে যে গণভোটটাই এখন সম্পূর্ণ অসাংবিধানিক। তারা বলছে গণভোটই আপনি করতে পারেন না। গণভোট নির্বাচনের আগে হয় না, যখন পার্লামেন্ট না থাকে তখন গণভোট হয় না, পৃথিবীর কোথাও হয় নাই। আপনি কোথায় করবেন গাইড জুড়ে? আপনি যদি আজকে করেন, কালকে তো নতুন সংসদে সেটা মানবে না, তাহলে কি লাভ হলো? অনেকে বলেন যে সংবিধান অনুযায়ী কি সব হয়েছে? এই আন্দোলন কি সংবিধান অনুযায়ী হয়েছে? এই হাসিনা কি সংবিধান অনুযায়ী পালিয়েছে? না, পালায় নাই। আপনার কথা সত্য, সংবিধান অনুযায়ী পালায় নাই। কিন্তু এই সরকার নিজেই তো দাবি করেছে যে আমি সাংবিধানিক সরকার। এই যে জুলাই ঘোষণাপত্র দিল সংসদ ভবনের সামনে, সরকার নিজেই বলেছে, দেখেন ওটা 20 নম্বর ধারায় বলা হয়েছে যে আমরা একটা সাংবিধানিক সরকার। তা আপনি যদি সাংবিধানিক সরকার হন, তাহলে তো আপনাকে সংবিধান মানতে হবে। সংবিধানে কোথায় লেখা আছে রে ভাই যে গণভোট করা যাবে? গণভোটের কোনো অপশনই নাই। তাহলে অনেকে বলে সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকারও নেই। সরকার তখন বলে যে না, আমরা তো সুপ্রিম কোর্টের থেকে একটা ব্যাখ্যা এনেছি, তারা বলেছে এই সরকার চলতে পারে। ঠিক আছে, ব্যাখ্যা এনেছে। তাহলে গণভোটের ব্যাপারে কি সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে কোনো ব্যাখ্যা আসছে? তা তো আসে নাই। এখন ওই ব্যাখ্যা নেয় না কেন 106 ধারা অনুযায়ী? এই সমস্ত প্রশ্ন কিন্তু আগামীতে উঠবে, এবং সব মিলিয়ে একটা হসপস পাকায় ফেলেছে। এবং আমি মনে করি সরকারে অনেক জ্ঞানীগুণী লোক আছেন, তারা এটা কেন করছেন আমি জানি না। সব মিলে দেশকে একটা সংঘাতের দিকে যাচ্ছে, আমি জানি না। যদি যায়, তার জন্য দায় দায়িত্ব কার থাকবে? আমি তো প্রথমত পলিটিক্যাল পার্টিগুলি দেওয়ার চেয়ে সরকারকেই বেশি দেবো। এবং এই জন্য কিন্তু ডক্টর ইউনূসকেও প্রস্তুত থাকতে হবে। আগামীতে এই সমস্ত প্রশ্ন উঠবে। বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন, ইতিমধ্যে এরকম 237 জনের নাম ঘোষণা করা হয়েছে। আরও যে পদ পদবিগুলোতে, সংসদীয় আসনগুলোতে এখনও নাম ঘোষণা করা হয়নি, সেগুলো খুব দ্রুত ঘোষণা করা হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মধ্যে একটা শ্বাস রব পড়ে গেছে। আর যারা নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে আনন্দমুখর করার জন্য পোস্টার, বিলবোর্ড, মিছিল, মিটিং থেকে শুরু করে নির্বাচনের যে গতানুগতিক ধারাগুলো রয়েছে, সেটা সারা বাংলাদেশে একেবারে টইটুম্বর অবস্থায় রয়েছে। এই যে একটা জোয়ার বিএনপি তুলে দিয়েছে, এই জোয়ারের ফলে কি হলো? এই সময়টিতে যে সকল নির্বাচনের পথে অনিশ্চয়তা ছিল, নির্বাচনের মাঠে যে সকল খবর ছিল, যে সকল চাউর হওয়া যাকে বলা হয় ভাইব ছিল, জামাতের দাপট ছিল, এনসিপির দাপট ছিল, সবগুলো রীতিমতো কচু খেতে রীতিমতো বিলীন হয়ে গেছে। এখানে কচু খাত বলতে ঢাকার মিরপুরের যে ডিজিএফআর অফিস কচু খাত, আমি সেটা বলছি না। এটাকে আমরা যেমন কথায় কথায় বলি না, কচু পাতার পানি, কচু গাছে গলায় দড়ি দেওয়া, এমনি মানে একেবারে কচু খাতে বিলীন হয়ে যাওয়া, মানে এটা আর ওখান থেকে নতুনভাবে ফিরে আসবে কোনো গুজব, বিএনপি বিরোধী কোনো প্রচারণা, প্রোপাগান্ডা, এটা বজ্রপাত ছাড়া, মানে আমরা যেটাকে বলি ঠাডা পড়া, এরকম ঠাডা পড়া ছাড়া আর নতুন কোনো খবর দ্বারা এই জোয়ারকে পেছনে ফেরানো সম্ভব নয়। 237টি পদে যারা মনোনয়ন পেয়েছেন, মোরালেস হাতে গোনা অল্প কয়েকটি ক্ষেত্র ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এটি ব্যাপক প্রশংসিত হয়েছে। এবং বিএনপির ভিতরে যেভাবে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, এটি রীতিমতো নজিরবিহীন। সাধারণত যা হয়, নির্বাচনের সময়টিতে বিভিন্ন পদ এবং পদবিকে কেন্দ্র করে, বিশেষ করে এমপি মনোনয়নকে কেন্দ্র করে মারামারি, কাটাকাটি, খুনোখুনি একেবারে চরম পর্যায়ে পৌঁছে যায়। তো সেই দিক থেকে
এই নির্বাচনে মনোনয়ন ঘোষণার পর হাতে গোনা অল্প কয়েকটি স্থানে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিএনপির যে হাইকমান্ড তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মনোনয়ন যাকে বলা হয় বাতিল করার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে যে ভুল হয়নি তা নয়, ইতিমধ্যে কয়েকটি জায়গাতে মনোনয়ন বাতিল করা হয়েছে, একটি বা দুটো জায়গাতে মনোনয়ন বাতিল করা হয়েছে। তো এরকম আরও 2-4টি জায়গাতে হয়তো ভুল হয়ে গেছে। এর কারণ হলো অনেক মানুষ মনোনয়ন পেয়েছেন যারা মূলত জামাতের এজেন্ট, যারা মূলত আওয়ামী লীগের এজেন্ট, অথবা যাদের বিরুদ্ধে স্পষ্টতই নানা রকম যাকে বলা হয় অভিযোগ রয়েছে। এটি আরও সপ্তাহখানেক পরে স্পষ্টভাবে বোঝা যাবে, এবং এটা বিএনপির জন্য খুব ভালো হবে। বিএনপি এই যে অগ্রিম ঘোষণা দিয়েছে, এখন বিএনপি বুঝতে পারছে যে এই ঘোষণার ফলে তাদের যে লাভ হয়েছে, সেই লাভের ফলে কি হলো, বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারা রীতিমতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। তাদের বিশ্বাস, তাদের শক্তিমত্তা, তাদের দাপট, এবং তারা যেভাবে বিএনপিকে জিম্মি করেছিল সেই জিনিসটি আপাতত নেই। এটি এক সপ্তাহ পরে হয়তো থাকবে না, বা এক সপ্তাহ পরে নতুন একটি সমস্যা দেখা দিবে, যেটা নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি এবং আরও করব। কিন্তু বাস্তবতা হলো যে রাজনীতি তো নিত্যদিনকার ঘটনা। আগামীকাল আমি সিংহাসনে বসবো, রাষ্ট্র চালাবো, সেটা তো অনেক পরের বিষয়। আজকের দিনটিতে যে যুদ্ধের ময়দান, সেই যুদ্ধের ময়দানে আমাকে টিকে থাকতে হবে কৌশলে, শক্তিতে, প্রজ্ঞায়, মেধায়। তো সেই দিক থেকে যেভাবে গত 8টি মাস ধরে সেই যে ঐক্যমত্য কমিশনে বিএনপি নাজেহাল হচ্ছিল, যেভাবে গত 14টি মাস ধরে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যমুনা বলেন, রাজপথ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন, তারপরে টেম্পো স্ট্যান্ড বলেন, গুলিস্তানের মার্কেট বলেন, সব জায়গাতে যেভাবে বিএনপি ছোট ছোট রাজনৈতিক দলের কাছে অপদস্থ হচ্ছিল, এর একটা দাঁত ভাঙা জবাব হয়ে গেছে এই প্রার্থী ঘোষণার মাধ্যমে। আমি এটার সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি বা করেছি, আরও করব। সেটি হলো যে এই ঘোষণাটি যদি 2024 সনের সেপ্টেম্বর মাসে দেওয়া হতো, তাহলে 2024 সনের ডিসেম্বর মাসে নির্বাচন হতে পারত। কিন্তু এখন যে দেরি হয়ে গেছে, সেই দেরি হয়ে যাওয়ার ফলে সত্যিকার অর্থে নির্বাচনটি হওয়া এবং নির্বাচনের সময় পর্যন্ত, ফেব্রুয়ারির ডেডলাইন পর্যন্ত এই নমিনেশনগুলো টেনে নেওয়া, এটি যারা প্রার্থী হয়েছেন তাদের জন্য, দল হিসেবে বিএনপির জন্য কত বড় বিপদ এবং বিপত্তি হবে, সেটা নিয়ে হয়তো আগামীতে আরও আলোচনা করব। কিন্তু আজকে এটার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি। আমি যখন রাজপথে হাঁটছিলাম বা দেখছিলাম, প্রায় সব এলাকায় বিভিন্ন প্রার্থীদের বিলবোর্ড, ব্যানারে ভরে গেছে। এখানে কোথায় জামাত, কোথায় এনসিপি, কোথায় আওয়ামী লীগ, কোথায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার যারা পারিষদবর্গ, কোনো নামগন্ধ নেই। কেবলই মাত্র বিএনপির প্রার্থীতে সারা বাংলা সয়লাভ হয়ে গেছে, যতটুকু আমি দেখেছি ইন্টারনেটের মাধ্যমে। তো এর যে ঘোষণা, অর্থাৎ এখন যে এমপি তো সবাই হয়ে গেছেন, এই 237 জন, তারা সবাই এমপি হয়ে গেছেন। শতভাগ তাদের মধ্যে সেই ধরনের একটা আত্মবিশ্বাস। আর এই আত্মবিশ্বাস একেবারে অমূলক নয়। এর কারণ হলো তার কাউন্টার জামাতের প্রার্থীকে, এনসিপির প্রার্থীকে বা অন্য কোনো প্রার্থী আছে কি না, এটা খুঁজতে হচ্ছে। দ্বিতীয়ত, বিএনপি যে সিটগুলো এখন পর্যন্ত খালি রেখেছে, 63টি সিট খালি রেখেছে, এই সিটগুলোতে কারা মনোনয়ন পাবেন, কাদেরকে দেয়া হবে, অর্থাৎ এটা যদি অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলের প্রার্থীদেরকে দেওয়া হয়, এটা সম্পূর্ণ জলে যাবে। এর কারণ হলো আমাদের এই দেশে ধানের শীষ, বিএনপি, দাড়িপাল্লা, নৌকা, জামাত, এই শব্দগুলো প্রতীকের সাথে জড়িত আছে। তো এইবার নির্বাচন কমিশন যে নিয়ম করেছে, সেই নিয়ম হলো যে আপনি জোট করতে পারেন, সেই জোটের প্রার্থী ঘোষণা করতে পারেন, কিন্তু যে জোটের বা যে দলের প্রার্থী, তাকে সেই
যাকে বলা হয় দলের যে অনুমোদিত যাকে বলা হয় প্রতীক রয়েছে, যেমন একটি দলের প্রতীক এখন শাপলা করি, বা আরেকটি দলের হয়তো কদু, আরেকটি দলের আছে যেমন মূলা, আরেকটি দলের আছে থালাবাটি, আর একটা দলের প্রতীক আছে মশাল, কুদাল, খুন্তাই, কুড়াল, তারপর কাঁচি, এই বিভিন্ন রকম প্রতীক আছে। তো যে দলের যে প্রতীক রয়েছে সেই প্রতীক নিয়ে তাকে যদি নির্বাচন করতে হয়, এক্ষেত্রে সেই প্রার্থীর জয়লাভের সম্ভাবনা খুবই ক্ষীণ। এখানে জাসদের যে জোটসঙ্গী বা বিএনপির জোটসঙ্গী জাসদের আসম আব্দুর রব বা মাহমুদুর রহমান মান্না, মানে ওনাদের মতো অতি পরিচিত প্রাজ্ঞ রাজনীতিবিদ, তারাও প্রতীকবিহীন অবস্থায় নির্বাচন করতে গিয়ে যে ঝামেলায় পড়বেন এটি নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আর হঠাৎ করে যে নতুন আলোচনা হচ্ছে যে বিএনপির মধ্যে কারা মন্ত্রী হবেন, এই বিষয়টা বেশ ভালো লাগছে আমার কাছে। ভালো লাগছে এর কারণ হলো যে অলমোস্ট 60 থেকে 65 জন মানুষ মন্ত্রী হবেন। এখন একদল বলার চেষ্টা করছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতৃবৃন্দ যাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, মূলত কাউকে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি তাদের শারীরিক দুর্বলতার কারণে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি তার নেতা হিসেবে জনপ্রিয়তা আছে, বা কেন্দ্রে ঢাকা শহরে তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে, সংগঠনের উপর তার প্রভাব প্রতিপত্তি রয়েছে, কিন্তু নির্বাচনী এলাকায় তারা একেবারে শূন্য। নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এবং ওই সকল বড় বড় নেতা সেই নির্বাচনী এলাকাতে যদি দাঁড়ান, সে এলাকার বিএনপির একজন চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা তাদের নেই। এই কারণে দেখা গেল যে আমরা জাতীয়ভাবে অনেককে দেখিয়েছি যে তারা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনী এলাকায় তাদের নামগন্ধ নেই, অথবা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের নির্বাচনী এলাকাটাই ঠিকমতো নেই। তো এরকম কয়েকজন নেতা, তাদের হয়তো মন্ত্রী বানানো হবে, মানুষ আশায় বুক বাঁধছেন। এর বাইরে বিএনপির যে সমস্ত লোকজন আগে মন্ত্রী ছিলেন, সঙ্গত কারণে সবাই আশা করছে তারাই মন্ত্রী হবেন। যেমন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, সফল শিক্ষা প্রতিমন্ত্রী, মানে যখনই এহসানুল হক মিলন বা ডক্টর এহসানুল হক মিলনের কথা বলা হয়, তখন তার নামের সঙ্গে কয়েকটি শব্দ এসে যায়। প্রথমত সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, দ্বিতীয়ত তিনি এই অবসর সময়ে একটি পিএইচডি ডিগ্রি করেছেন, তাও বিশ্বের নামকরা একটি বিশ্ববিদ্যালয় থেকে খুব কষ্ট করে পিএইচডি ডিগ্রি করেছেন, এবং সেই পিএইচডি ডিগ্রি আবার জনাব তারেক রহমানকে তিনি উৎসর্গ করেছেন। তো সেই যে পিএইচডি ডিগ্রি তিনি নিয়েছেন ডক্টর এহসানুল হক মিলন, তারপর সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী, এবং 2018 সনে তিনি দলের মনোনয়ন না পাওয়ার পরেও তাকে যেহেতু এইবার মনোনয়ন দেওয়া হয়েছে, সঙ্গত কারণে এইবার তাকে মন্ত্রী বানানো হবে। কি মন্ত্রী বানানো হবে? একেবারে শিক্ষামন্ত্রী। কিন্তু সমস্যা হলো যে এখানে কি তাকে শিক্ষামন্ত্রী নাকি শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হবে? আমার মতে তাকে শিক্ষামন্ত্রী বানানো হবে, কিন্তু এখানে মন্ত্রণালয় দুটো। শিক্ষামন্ত্রী যিনি কলেজ এবং মাধ্যমিক বিশ্ববিদ্যালয় এই পর্যায়ে দেখেন, আরেকটি হলো প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী। যদিও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী এই মন্ত্রণালয় অনেক বড়, কিন্তু তারপরে সিনিয়র জুনিয়রের ব্যাপার আসে। যেহেতু ডক্টর ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী, তিনিও মনোনয়নপ্রাপ্ত হয়েছেন এবং তিনি শিক্ষাবিদ অনেক বড়। এক্ষেত্রে মন্ত্রণালয় কোনটা দেয়া হবে এটা নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলতে থাকবে। কিন্তু আমি নিশ্চিত যে এহসানুল হক মিলনের যে ক্যারিশমা আর ডক্টর ওসমান ফারুক তার যে ব্যক্তিত্ব, এই দুয়ের মধ্যে যদি মানে প্রতিযোগিতা শুরু হয়, তাহলে সেক্ষেত্রে নেগোসিয়েশন করার ক্ষমতা, ক্যারিশমা, এটা জয়লাভ করবে। অর্থাৎ এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হবেন, আর উনি ওসমান ফারুক যাকে বলা হয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী হতে পারেন, যদি আগের ধারাবাহিকতা থাকে। এখন নতুন যদি তারেক রহমান সাহেব কাউকে দেন, সেটা নিয়ে পরে আলোচনা করব। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে লুৎফুজ্জামান বাবর, তিনি একেবারে ধরে বসে আছেন যে নিশ্চিত তিনি বিজয়ী হবেন। আবার নতুন করে পরিপূর্ণ এবার কোনো প্রতিমন্ত্রী নয়, একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যাবেন লুৎফুজ্জামান বাবর।
তাহলে আলতাফ হোসেন চৌধুরীর কি হবে? তিনি তো সাবেক বাণিজ্যমন্ত্রী ছিলেন, সাবেক যাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এবার হয়তো তাকে একটা মন্ত্রণালয় দেওয়া হবে। সেক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রী এখন নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে। এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখা গেল যে সবসময় এটা প্রধানমন্ত্রীর ব্যক্তিগত থাকে। তো এটা হয়তো ওনাকে দেওয়া হতে পারে, বা অন্য যে কোনো একটা সিনিয়র মন্ত্রণালয়। এর বাইরে অন্য যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে মির্জা আব্বাস আছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন, তারপরে সালাউদ্দিন সাহেব আছেন। এখন সালাউদ্দিন সাহেবকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী দুটোই এটা দেওয়া হতে পারে, অথবা যোগাযোগ মন্ত্রী, দুটোই বড় মন্ত্রণালয়, এটা তাকে দেওয়া হতে পারে। আর মির্জা আব্বাস ওনার পছন্দের মন্ত্রণালয় ছিল গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, তো এটাই উনি হয়তো চাইবেন। তো এরকম একটা স্পেকুলেশন চলছে, আর যে যার মতো করে সবাই যাকে বলা হয় লবি চালাচ্ছেন ভালো ভালো মন্ত্রণালয় পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে বন পরিবেশ মন্ত্রণালয়, পশু সম্পদ বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য সহ যেটা আছে, পাট মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলোর আসলে এরকম সেক্সিনেস নেই, গুরুত্ব তেমন একটা নেই। ফলে এগুলো নিয়ে মানুষ তেমন একটা দৌড়াদৌড়ি করছে না। এটা হয়তো অনেককে দলের যারা যে সমস্ত নিতান্ত ভালো মানুষ আছে, সিনিয়র আছে, নম্র সম্র লোক আছে, তাদেরকে দেওয়া হবে। ধর্ম মন্ত্রণালয়টা হয়তো কোনো জোটসঙ্গী মামুনুল হক যদি আসেন, তাকে মামুনুল হককে ধর্মমন্ত্রী বানানো যেতে পারে, বা অন্য যে সকল জাকের পার্টি যদি এখানে আসে, জাকের পার্টির মোস্তফা বিন ফয়সাল সাহেবকে বানানো হতে পারে। এরকম নানা রকম ক্যালকুলেশন এখানে কিন্তু হচ্ছে। তো এখানে একটা বিষয়, সেটি হলো যারা মন্ত্রী হবেন বা হবেন না, এটা কিন্তু অ্যাবসলিউটলি নির্ভর করছে জনাব তারেক রহমান সাহেবের উপর, এবং তিনি যে বিএনপি ক্ষমতা এলে প্রধানমন্ত্রী হবেন এটি একেবারে শতভাগ নিশ্চিত। এর বাইরে কোনো যদি, কিন্তু, বাট ইত্যাদি কোনো কিছুই নেই। এখানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আর বেগম জিয়া উনি রাষ্ট্রপতি থাকবেন। এইভাবে মোটামুটি বিএনপি প্ল্যান এবং প্রোগ্রাম করে এগোচ্ছে। আর বিএনপি নেতারা তো বললাম যে মন্ত্রণালয়, সবচেয়ে সেক্সি মন্ত্রণালয়গুলো যেগুলো আছে সেগুলো। ওদিকে আরেকটা ব্যাপার, যেমন যুব ক্রীড়া মন্ত্রী হিসাবে এরশাকের নাম আসবে, বিকজ তার বাবা এটাতে ছিলেন, আর তিনিও যেহেতু স্পোর্টস ওরিয়েন্টেড পছন্দ করেন, তাকে সেই মন্ত্রণালয় দিতে পারে। আব্দুল আল মিন্টু, তাকে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া যেতে পারে বা দেওয়া হবে। এ ব্যাপার অনেকে, শিল্প মন্ত্রণালয়ের জন্য হয়তো অন্য কোনো শিল্পপতি, এখন বিজিএমএ যিনি সভাপতি আছেন, তাকে সেই শিল্প মন্ত্রণালয় দেওয়া হতে পারে। এরকম নানা রকম যাকে বলা হয় প্ল্যান প্রোগ্রাম হচ্ছে। এবং যারা এই ধরনের কথাবার্তা বলছেন, বলার সঙ্গে সঙ্গেই মন্ত্রী প্রার্থী, এমপি প্রার্থী বা বিএনপি নেতারা বলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক ধরনের জাগরণ তৈরি হয়ে যাচ্ছে। তাদের ব্রেনের যে নিউরনগুলো নিদারুণভাবে নড়াচড়া করছে। সঙ্গে সঙ্গে তাদের চেহারার মধ্যে একটা মন্ত্রী ভাব চলে আসছে। নতুন নতুন প্রাকৃতিকভাবে দেহের মধ্যে কোষ তৈরি হচ্ছে। অনেকে তাদের যারা আপনজন, মন্ত্রী হলে কেমন ফুলের তোড়া দিবেন, কিভাবে তাদেরকে সম্বর্ধনা জানাবেন, কিভাবে তাদের কাছাকাছি হবেন, এটা এখন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং যে সকল হেভিওয়েট বা সম্ভাব্য প্রার্থী, তারা যে কেবলমাত্র এমপি হবেন এই চিন্তা তাদের আশেপাশের লোকজন করছে না। তারা মন্ত্রী হবেন এবং কোন মন্ত্রণালয় পাবেন এবং কোন মন্ত্রণালয় পাওয়া উচিত, এগুলো নিয়ে দেখবেন এখন বিএনপির যারা মনোনয়ন পেয়ে গেছেন তাদের ড্রয়িং রুম সরগরম। এবং নেতারা কর্মীরা এসে বলছেন, স্যার বা ভাই, আপনি তো এই মন্ত্রণালয় পাচ্ছেন বা এটা হবেন। বা তারেক রহমান সাহেবের যারা ঘনিষ্ঠ লোকজন তারা বলার চেষ্টা করছেন যে ইউ শুড স্টার্ট নাও। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে হলে আপনাকে আজকের থেকে প্রস্তুতি নিতে হবে। কি কথা বলবেন, প্রথম 1 মাসে কি কাজ করবেন, প্রথম 90 দিনে কি কাজ করবেন, এই বিষয়গুলো আপনাকে এখনই পরিকল্পনা করতে হবে। এবং এর ফলে কি হলো, তাদের সবার মধ্যে এক ধরনের রেনেশা তৈরি হয়ে গেছে, এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, এক ধরনের শক্তি এবং জৌলুস আপনি তাদের চালচলন আচরণে যাকে বলে লক্ষ্য করবেন। এর ফলে কি হলো, আগামী দিনগুলো যদি এইভাবে চলতে থাকে, এই বসন্তের বাতাস যদি প্রবাহিত হতে থাকে, তাহলে এর সামনে জামাত
এনসিপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার রীতিমতো পাটপাতা খড়কুটোর মতো মানে থরথর করে কাঁপবেন, প্রজাপতির মতো উঠে থাকবেন, ফড়িংয়ের মতো উঠে থাকবেন, এর বাইরে তাদের কিছু করার থাকবে না। কিন্তু সমস্যাটা হলো মানুষ যখন ইলিউশন, কল্পনা, স্বপ্নের একেবারে একটা সর্বোচ্চ জগতে যায়, আর বাস্তবটা যখন খুব নড়বড়ে থাকে, যেমন ধরুন বিক্ষুব্ধ পদ্মা পাড়ি দিচ্ছেন, যমুনা বা মেঘনা নদী পাড়ি দিচ্ছেন, তো বড় বড় ঢেউ হলো, ঝড় হচ্ছে, তো এর মধ্যে আপনি সেই নৌকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন, এনিথিং, মানে একেবারে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এখন আপনি হাল ধরে থাকতে পারেন, পাল ধরে থাকতে পারেন, তারপরে শেষে ওই মুহূর্তে আপনি প্রাকৃতিক কোনো কর্ম সারতে পারেন ওই মানে অবস্থাতে। মানে আপনাকে একটা কাজের মধ্যে থাকতে হবে, কোনো বসে থাকলে চলবে না। ছোট একটা ডিঙ্গি নৌকা, বোঝার চেষ্টা করুন, ঝড়ের মধ্যে পড়েছে, তা আপনি কিছু একটা করছেন, সেখানে কিছু একটা করছেন এবং সেটা গুরুত্বপূর্ণ, এবং ওটা ওই মুহূর্তে আপনি না করলে আপনার চলবে না। যেমন আপনি নৌকা ফুটো হয়ে গেছে, আপনি পানি সেচছেন, আপনি তারপরে পাল ধরে আছেন, হাল ধরে আছেন, দাঁড় টানছেন, বৈঠা টানছেন, বা আপনি কোনো প্রাকৃতিক কর্ম করছেন, আপনার খুবই ক্ষুধা লাগছে, আপনি খানা খাচ্ছেন, পায়খানা করছেন, পেশাব করছেন, হোয়াট এভার এনিথিং, মানে আপনার ওখানে ওই মুহূর্তে ওই কাজ ছাড়া অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নেই। আর ওই কাজ করতে করতে গিয়ে আপনি হঠাৎ স্বপ্নে বিভোর হয়ে গেছেন, আপনার বিয়ে হবে, আপনি মানে নদী পার হবে সেটা পরের ব্যাপার, আপনার বিয়ে হচ্ছে, বাসর ঘরে যাচ্ছেন, আপনার স্ত্রীর সন্তান হচ্ছে, আপনার স্নেহময় সন্ততি আপনার দিকে আসছে এগিয়ে, এরকম নানা রকম আপনি স্বপ্ন দেখছেন। হঠাৎ করে একটা ঢেউ এলো, আপনার স্বপ্নের অবস্থা কী হবে, কর্মের অবস্থা কী হবে, আর আপনার অবস্থা কী হবে, এটা বোঝার চেষ্টা করুন। নর্মালি যেটা হয়, মানুষ যখন খুব গুরুত্বপূর্ণ কর্মের সময় ইলিউশন দ্বারা আক্রান্ত হয়, স্বপ্ন দ্বারা আক্রান্ত হয়, কল্পনা দ্বারা আক্রান্ত হয় এবং কৌশল করতে থাকে। যুদ্ধের ময়দানে কৌশল হয় না, যুদ্ধের শুরুর আগে কৌশল করে, কিন্তু যুদ্ধ যখন শুরু হয় তখন সেখানে শক্তিমত্তা প্রদর্শন করতে হয়, কোনো কৌশল না, জাস্ট প্র্যাকটিস অ্যান্ড পাওয়ার। তো ওই সময়টিতে যদি আপনার কোনো স্বপ্ন পেয়ে বসে আর আপনার উপরে যদি কোনো আঘাত আসে, সেই আঘাত হওয়ার পরে আপনার যে স্বপ্নের বেলুনটি ফুস করে টুস করে ফটাস করে ফেটে যাবে। আর দ্বিতীয়বার আপনি সেই আঘাত প্রতিহত করার, নৌকা চালানোর, সমুদ্র পাড়ি দেওয়ার বা নদী পাড়ি দেওয়ার যে শক্তি যতটুকু আপনার ছিল সেইটুক থাকবে না। বিএনপির এই যে এখন স্বপ্ন বিলাসী, বিএনপির যে উচ্ছ্বাস আবেগ, সেই জায়গাতে যদি ন্যূনতম একটু আঘাত লাগে, সেটা প্রশাসন থেকে, রাজনৈতিক প্রতিপক্ষ থেকে কিংবা অন্য কোনো প্রাকৃতিক কারণে, সঙ্গে সঙ্গে সবার মধ্যে এমন ভয়, এমন আতঙ্ক বা এমন যাকে বলা হয় ভয় এবং ভীতি পেয়ে বসবে। ফলে যারা মন্ত্রী হওয়ার জন্য কোট কিংবা টাই বা ভালো জুতোর কথা চিন্তা করেছেন, এমপি হওয়ার পর যারা আরও অনেক কিছু চিন্তা করেছেন, পরে দেখা গেল যে গুরুত্বপূর্ণ শরীরের যে গুরুত্বপূর্ণ বস্ত্র সেটি জায়গা মতো আছে কি না সেটাও দেখা গেল সেই বিপদের সময় অনেকের মনে নাও থাকতে পারে। এজন্য সবার প্রতি আমার অনুরোধ যে বাস্তবতায় ফিরে আসুন এবং যা হয়েছে সেটিকে আনন্দ বা উল্লসিত হওয়ার দরকার নেই। এটিকে বাস্তবায়ন করার জন্য যে পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনাটা এগুন, পরিকল্পনা নিয়ে, এবং ধরে নিন যে সামনে অতীতে যে বাধাগুলো বিএনপির ছিল তার চেয়ে আরও 3 গুণ বাধা আপনাকে অতিক্রম করতে হবে, এবং সেই বাধা কিভাবে আপনি অতিক্রম করবেন সেই বিষয়গুলো যদি মাথায় থাকে তাহলে আপনার ফলাফল তুলনামূলকভাবে ভালো হবে। খবর হলো যে মিত্রদের 40টা আসন কিন্তু অনেক, এটা এর মধ্যে থেকে যদি নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হয় তাহলে আরো কিন্তু ঝুঁকি। ফলে এটা অনেক বড় ছাড় এরকম একটা অবস্থায় যেখানে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, জামাতের নেতৃত্বে একটা জোট হোক বা সমঝোতা হোক, তারা কিন্তু অলরেডি একদম গলা পর্যন্ত চলে আসছে। সুতরাং এই পরিস্থিতি মোকাবেলা করতে গেলে এখন খুব হিসাব নিকাশ করে দিতে হবে। তবে আমি আবারও বলি যে রাজনীতি যেন রাজনীতিকদের হাতেই থাকে। সেই
কথার বিপরীতে আমি বলবো যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল 237টা আসনে দিছে। এখন সবার নজর হচ্ছে ওই বাকি 63টা, তার মধ্যে 40টা যদি হয়, যদি ধরেই নিই 40টা, তাহলে 23টা থাকবে। এই 23টা যেন খুব বাছাই করে দলের ত্যাগী নেতাদের দেওয়া হয়। বিশেষ করে কয়েকজনের ব্যাপারে মানে আমার খারাপও লাগছে। শামসুজ্জামান দুদু এখনো কনফার্ম হয়নি, নাজিমউদ্দিন আলম কনফার্ম হয়নি, সুলতান সালাউদ্দিন টুকু উত্তরা সেই নির্বাচনী এলাকা, সেখানেও এখনো কিন্তু তার নামটা ঘোষণা করা হয়নি। অথচ তারা মানে শুধু আন্দোলন সংগ্রাম না, গত 1 বছর ধরে নির্বাচনের জন্য তারা ব্যাপকভাবে কাজ করছে। এর বাইরে বলবো বেশ কিছু নেতা আছে খুবই সম্ভাবনাময় এবং বিএনপির সাথে তারা একাত্ম, একসময় তারা বিএনপি করতেন। তেমন সাদাত হোসেন সেলিমের কথা বলতে পারি, এলডিপির চেয়ারম্যান, লক্ষ্মীপুর 1 রামগঞ্জ, সেই জায়গাটা এখনো ফাঁকা রাখা হয়েছে, হয়তো শরিকদেরকে দেওয়া হবে সেই বিবেচনা থেকে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কনফার্ম করা হচ্ছে না, বাকিদেরকে কনফার্ম করা হয়েছে, শরিকরাও তো নামবে, তাদেরকে যদি কনফার্ম না করা হয়, যেমন ধরেন এনসিপির সাথে যদি মানে দর কষাকষি বাকি থাকে তো ঠিক আছে, সেটা পরে হলো, কিন্তু পর্যায়ক্রমে বাকিদেরকেও নামাইতে হবে, কারণ এমনি শরিকরা প্রতীক না হওয়ার কারণে পিছিয়ে আছে। এখন যদি তাদেরকে একদম শেষ প্রান্তে যে দেয়া হয়, তখন তো নির্বাচনী মাঠটা বিভিন্ন পক্ষ দখল করে ফেলবে। সুতরাং এনসিপির সাথে যদি হয়, তাহলে নাহিদ ইসলাম, মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, এদের ব্যাপারটা কনফার্ম করতে হবে এবং পর্যায়ক্রমে একসঙ্গে তো আর সব ফয়সালা করা যাবে না, দ্রুত ফয়সালা করে তাদেরকেও নির্বাচনের মাঠে যত বেশি নামাতে পারবে এবং 237টার বদলে যখন আসন সংখ্যাটা আরো কনফার্ম করা হবে, তত বেশি কিন্তু নির্বাচনী আবহাওয়াটা তৈরি হবে। এখন এমনি মনে হচ্ছে যে জামাত তো চুপচাপই আছে, তারা বোধহয় গণভোট জুলাই সনদ নিয়ে ব্যস্ত আছে, না, তারা বহু আগের থেকেই তাদের কর্মীরা কিন্তু নেমে গেছে। এই খবর বিএনপির কাছে সবচেয়ে ভালো আছে। তারা ওই আন্দোলনের জন্য বসে নেই, তারা জানে যে আন্দোলনটা একটা চাপ, এটা হইলে হবে, না হইলে সমস্যা নেই, নির্বাচন তো আছে। সবচেয়ে বড় কথা হলো আপনি জুলাই সনদ, কেন জুলাই সনদের থেকেও আরো বড় সনদ বাস্তবায়ন করতে পারবেন যদি আপনি ক্ষমতায় আসতে পারেন, অথবা সংসদে এমন একটা অবস্থানে থাকবেন যেটা ফ্যাক্টর, তাহলে সম্ভব। এখন অনেক কিছু বাস্তবায়ন করলেন কিন্তু সংসদে আপনি নাই, লাভ হইল না। তো সেই কারণে জামাত এটা জানে, জামাত এই জন্য এক সময় বিএনপিরই নেতা ছিল, তো এখন নানা কারণে বিএনপি থেকে মানে সরে গেছে বা সরে যেতে হয়েছে। এখন মানে সেই 20 দলীয় জোট থেকে শুরু করে এই পর্যন্ত কখনোই সাদাত হোসেন সেলিম অন্য কোনো বলয়ে যায়নি, বিএনপির সাথেই থেকেছে। ফলে তার ব্যাপারে তো কোনো সংশয় নেই, তার ব্যাপারটা কনফার্ম করা। তারপরে মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি, এই নেতাদেরকে যত বেশি সামনে নিয়ে আসা হয়, যেমন আমি বলি যে মুগ্ধর ভাই স্নিগ্ধকে আনা হয়েছে। আজকে দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিফাত, তার নেতৃত্বে তারা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করছে। তার মানে এই শক্তির সাথে বিএনপির একটা নৈকট্য তৈরি হয়েছে। এখন এই শক্তির সাথে নৈকট্য তৈরি হয়েছে মানে তো এই না যে আপনি আবেগের বসে মানে সিট বন্টন শুরু করবেন, না, যারা রাজনীতি করছে রাজনীতিকদের হাতেই নির্বাচনী এলাকা দিতে হবে, কারণ আবেগের চোটে যারা আসে তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত ওই থাকে না, তারা আসনগুলোতে দ্রুত, অন্তত বিএনপি আর যে 26টা আসন আছে সেটা ঠিক করা উচিত, কিছু নমিনেশন ব্যাপারে আবার পুনর্মূল্যায়ন করা উচিত। ইতিমধ্যে বিএনপি 13 পেয়েছে, যে মানে কোনো কোনো জায়গায়, আমি বলবো যে ম্যাসিভ না, অন্তত 8-10টা জায়গায় পরিবর্তন করে দ্রুত নামা উচিত। যদি বিএনপি নির্বাচনী প্রস্তুতি যত দ্রুত করবে, নির্বাচন তত ত্বরান্বিত হবে, তখন ওই যে ষড়যন্ত্র করা, এই দাবি সেই দাবি, এগুলি আর থাকবে না। সুতরাং কালক্ষেপণের আমার ধারণা যে সময় নেই, এবং বিএনপি হয়তো সেই দ্রুত বেগে সেই কাজগুলি করছে, যার জন্যই প্রতিদিনই তারা মানে কোন কোন আসন দেয়া যেতে পারে খুব হিসাব করে করে, এবং তা নিয়ে দর কষাকষি চলছে। এখন এনসিপির সাথে কিভাবে যে লাস্টলি ফয়সালা করবে আমি জানি না, কারণ এনসিপির অনেক পরিচিত মুখ আছে, জনপ্রিয় মুখ আছে, কিন্তু সবই তো ফেসবুক কেন্দ্রিক, এলাকা কেন্দ্রিক কয়জনের কি অবস্থা আছে সেটা আমি জানি না, এটা সবচেয়ে ভালো জানে বিএনপি।
সুতরাং সিদ্ধান্তগুলো দ্রুত নেওয়া দরকার। একটা অদ্ভুত চিঠি ডক্টর আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ সরকারের, তিনি জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে একটা চিঠি দিয়েছেন। চিঠিটার ভাষা, বক্তব্য দেখলাম। এই ধরনের চিঠি জাতিসংঘ অনেকবার পেয়েছে, এবং সেটা পেয়েছে শেখ হাসিনার সময়। এই যে একতরফা নির্বাচন, একচেটিয়া নির্বাচন, নির্বাচনে জাল জালিয়াতি, যত রকম নির্বাচনটাকে তো পঙ্গু করে দিয়েই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এই ব্যাপারে তো কোনো ভুল নেই। তো আজকে হাহাকার, কারণ শেখ হাসিনার পতন ঘটেছে, আওয়ামী লীগ উৎখাত হয়েছে। এখন তারা নির্বাচনে আসার জন্য রীতিমতো কোনো কুল পাচ্ছে না, না জাতিসংঘকে পাচ্ছে পাশে, না আমেরিকা, না পশ্চিমা, শুধুমাত্র ভারত বলছে যে বাংলাদেশে তারা স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন চায়। শুধু তারপরেও কিন্তু আওয়ামী লীগের নামটা উচ্চারণ করতে সাহস পাচ্ছে না, কারণ অতীতে তো তারা বড় ধরনের পাপ করছে, ফলে এখন তো একটু লজ্জাই পাচ্ছে যে কেমনে বলে আওয়ামী লীগের নামটা, কিন্তু বুঝাই দিচ্ছে যে তোমরা আওয়ামী লীগকে নাও। কিন্তু পশ্চিমারা, যারা পশ্চিমা শক্তি, ধরেন জাতিসংঘ, তারপরে ইউরোপ, আমেরিকার প্রভাবশালী দেশগুলো, তারা তো একেবারে বলতে গেলে শুধু তারাও বিএনপির নাম বলেনি, কিন্তু বারবার অংশগ্রহণমূলক, অংশীদারিত্বমূলক। আজকে মোমেন সাহেব যে চিঠি দিয়েছেন জাতিসংঘকে, সেই ভাষাটাই তো ব্যবহার করছে। আজকে ডাক্তার আব্দুল মোমেন ঠিক সেই ভাষাগুলি দিয়েই জাতিসংঘকে চিঠি লিখছে, আমেরিকাকেও নাকি চিঠি পাঠিয়েছে, কিন্তু কারোর দিক দিয়ে কোনো সাড়া নেই। ডক্টর মোমেন বলছেন যে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে না, নিজের ক্যাপাসিটির থেকে তিনি চিঠি দিচ্ছেন। চিঠিতে জাতিসংঘ সনদ, মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের বিভিন্ন এবং আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের উদ্ধৃতি দিয়ে মোমেন বলছেন, প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। তো আওয়ামী লীগ আমলে প্রধান রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে যে নির্বাচন হয়েছে, সেটা কি পরিপন্থী হয়নি? সেই ব্যাপারে কি বলবেন? বলবে যে আমরা তো বাধা দেইনি, তারা আসলো না কেন? বাহ, আমি একটা ফাঁদ পেতে রাখলাম, বুঝতেছি এটা ফাঁদ, আমি সেই ফাঁদের মধ্যে ঢুকবো? অদ্ভুত যুক্তি। তো উদ্বেগ জানিয়ে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির সহায়তা প্রচলিত ব্যালট প্রজেক্ট এমন নির্বাচনী প্রক্রিয়া সমর্থন করছে বলে প্রতিমান হচ্ছে, যা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সহ আরো কয়েকটি দলকে বাদ দিচ্ছে। এই দলগুলো দেশের প্রায় 65 থেকে 70% ভোটের প্রতিনিধিত্ব করে, জি না 25 থেকে 30, এবং সেই সংখ্যাটা হয়তো আরো কম হইতে পারে। তারপরও আমি তো বলি যে দোষ স্বীকার করে, দায় স্বীকার করে যদি নতুন একটা আওয়ামী লীগ আসতো, তাহলে হয়তো ইউনূস সরকার বিবেচনা করলেও করতে পারতো। তখন হয়তো পশ্চিমা শক্তিগুলি বলতো যে যারা অপরাধী তাদের বিচার করেন, যারা নিরপরাধী এমন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? তো সেই অবস্থাটা তো তারা করেনি, কারণ তারা চায় যে আওয়ামী লীগ অংশ নিল না, এটা বিতর্কিত হয়ে থাকলো এই নির্বাচনটা। কিন্তু আসলে কি বিতর্কিত হয়ে থাকবে? যেই পরিমাণ হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপি এবং জামাতের মধ্যে, এই রকম নির্বাচন তো যদি বিএনপি এবং জামাতকে বাদ দিয়ে করতে পারতো, তাহলে তো হইতো। তারা তো আমি ড্যামি করেও কুল করতে পারেনি। ওই যে দেন না, হাবিবুল আওয়াল জাগনা থেকে বলল যে কত 20-25, ঘুমের থেকে উঠে বলতেছে না এটা হয়েছে 40-45 না 50%। এর মধ্যে এত কম, এটা কি কাভার করবে? 1 ঘন্টা ঘুমের থেকে উঠেই বলে যে এটা হয়ে গেছে। তো এই ধরনের, এটা তো সবাই বোঝে, আমি ডামি করেও কিন্তু তারা জমাইতে পারেনি। কিন্তু সামনে নির্বাচন, সবাই বোঝে জামাত এবং বিএনপির মধ্যে যে ফাইট হবে, এবং ইতিমধ্যে যে নির্বাচনী জোয়ার উঠছে, তাতে কিন্তু ভোট 60 তো বটে, আমি ধারণা করি 70-75% ভোট পড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, মোমেন বলছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন এমন এক নির্বাচনের ঘোষণা দিয়েছে যেখানে প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হচ্ছে না, আওয়ামী লীগকে দেওয়া হচ্ছে না। যদিও তারা দীর্ঘদিন ধরে জনসমর্থন এবং শাসন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, অর্থাৎ আওয়ামী লীগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু তারা এটা তাদেরকে অ্যালাউ করছে না। অত্যাসন্ন নির্বাচন প্রস্তুতিতে 1996 সালের 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে মোমেন বলেন, সেই নির্বাচনের স্থায়িত্ব ছিল মাত্র 12 দিন। সেই নির্বাচনে গঠিত সরকার পদত্যাগে বাধ্য হয়। সেই সঙ্গে তখন একটি দেশে
নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার অধীনে একটি অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মোমেন প্রশ্ন রাখেন, ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটতে চলেছে? তো এই সমস্তগুলি এখন চলবে না। এই সেই 96 সালের 15 ফেব্রুয়ারির দিন চলে গেছে। এখন এর মধ্যে তারা ক্ষমতা এসে যে কাণ্ড ঘটাইছে গত 15 বছরে, তাতে আর মানে আওয়ামী লীগ দল হিসেবেই অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারপরেও তাদের সুযোগ ছিল যে নতুন একটা আওয়ামী লীগ করে পুরনো যারা আওয়ামী লীগের আছে তারা বিচারের মুখোমুখি হওয়া অথবা রাজনীতি থেকে দূরে সরে যাওয়া, বাট সেই কাজটা তো তারা করেনি। নানা কারণে রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। বিএনপি দুদিন আগে তারা প্রাথমিক তালিকা প্রকাশ করে একটা নির্বাচনী আবহ তৈরি করেছিল সত্য, কিন্তু সেই আমেজের মধ্যে আবার ভেজালও আছে। বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, অসন্তোষ হচ্ছে, প্রার্থী তালিকা পরিবর্তনের জন্য চাপ আসছে এবং বড় বড় শোডাউন হচ্ছে। এটা বিএনপির জন্য অস্বস্তি। তারপরও বলা যায় যে বিএনপি হয়তো নিজেরা রাজনৈতিক চাপ মুক্ত হওয়ার জন্য এরকম একটা কৌশল নিয়েছে। কিন্তু বিএনপি কি একা একাই নির্বাচন করবে? সম্ভব না। জামাতে ইসলাম একটা ফ্যাক্টর, এটা মানতেই হবে। যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, জামাতে ইসলামকে বাদ দিয়ে নির্বাচনে এগোনো যাবে না বা নির্বাচন সম্ভব হবে না। অন্তর্বর্তী সরকারও একটা বেকায়দার মধ্যে আছে। 1 সপ্তাহ তারা সময় দিয়েছে, এর মধ্যে 5 দিন গড়ায়, কালকে 6 দিন হবে। তার মানে এই সময়সীমার মধ্যে হচ্ছে না। তাহলে আস্তে আস্তে সময় গড়াচ্ছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3টা মাস। এই 3 মাসটাই হচ্ছে নির্বাচন পূর্ব 3 মাসটা বলে নির্বাচনের প্রস্তুতি। এর মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টের ফয়সালা হয়নি, গণভোটের ফয়সালা হয়নি, এবং বিএনপি হয়তো করবেও না। বিএনপি এই অর্থে হার্ড লাইনে গেছে। যেমন আজকে একটা মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, একটি রাজনৈতিক দল জোট বানিয়ে গণভোটের চাপ সৃষ্টি করছে, এবং এনসিপিও কিন্তু আজকে বলছে যে নোট অফ ডিসেন্ট থাকা যাবে না। তারা বলছে যে জুলাই সনদের যেই বাস্তবায়নের আদেশ, এটা দিতে হবে ডক্টর ইউনূসকে, প্রেসিডেন্ট দিলে হবে না। তার মানে এখানে কিন্তু কোনো আইন কানুন সংবিধান কোনো কিছুই কাজ করছে না। এখানে হচ্ছে একটা আবেগ, সেন্টিমেন্ট এই দিককে পরিচালিত হচ্ছে, যেটা নিয়ে একটা সংকট তৈরি হবে। তার মানে একটা এলোমেলো অবস্থা। বিএনপি তো নিজেরা নির্বাচন করতে পারবে না। এনসিপির ওই সামর্থ্য নেই দেশব্যাপী একটা নির্বাচনী হাওয়া তোলা, যেটা আছে জামাতের। জামাত কালকে ফোন করেছে ডাক্তার তাহের, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, কিন্তু আজকে সারাদিনে কোনো সাড়া শব্দ নেই বিএনপির পক্ষ থেকে। ওই প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে 7 নভেম্বর উপলক্ষে যে অনুষ্ঠান, সেখানে মাজার জিয়ারতের পরে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছে যে ডাক্তার তাহের যে ফোন করলো, আপনারা কি সাড়া দেবেন, তিনি উত্তর দেননি। বরং এই যে মানে গণভোটের নামে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, এরকম খুব কড়া কড়া বক্তব্য এসছে। আজকে যেই 7 নভেম্বর উপলক্ষে যে মানে তাদের যে র্যালির পূর্বের সমাবেশে মির্জা আব্বাস পরিষ্কারভাবে বলেছেন যে পরাজিত শক্তি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে নির্বাচনের আগে কোনো গণভোট না, নির্বাচনের দিন হইতে পারে। তো এই অবস্থার মধ্যে জামাত কি করবে? জামাত কি তার অবস্থান পাল্টাবে? এখনো কিন্তু সেই ঘোষণা দেয়নি, সংলাপও হচ্ছে না। তাহলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ঘোলাটে হয়ে যাচ্ছে কিন্তু ক্রমশ। কারণ বিএনপি একা নির্বাচনী জোয়ার তুলতে পারবে না, বরং একা নির্বাচনী জোয়ার তুলতে যে তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী মাঠে না পেয়ে নিজেদের মধ্যে কিন্তু আস্তে আস্তে ভেজাল বাড়তেছে। সবাই এখন দাবি করতেছে যে এই প্রার্থী তালিকা মানে পাল্টাইতে হবে, এবং এই দাবির সংখ্যা কিন্তু বাড়ছে। ফলে বিএনপি কিন্তু আবার আভ্যন্তরীণ ভাবেও ধীরে ধীরে চাপের মধ্যে পড়ে যাচ্ছে। আবার অন্যদিকে জামাত, এনসিপি, তাদের একটা চাপ আছে। অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলো একই রকম অবস্থা তৈরি করছে। সব মিলায় সংকটটা কিন্তু বাড়ছে। এই সংকট নিয়ে আসলে কি নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে কিনা, আবারও কিন্তু মানুষের মধ্যে নানা রকম সন্দেহ, প্রশ্ন। গণহত্যার মামলায় অভিযুক্ত শেখ হাসিনা
তার বিচারের রায় আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ হবে। এর মধ্যে আওয়ামী লীগ সেটা প্রোটেস্ট হিসেবে নানা কর্মসূচি নিয়েছে, কিন্তু শেখ হাসিনা নিজেও কিন্তু বসে নেই। তিনি গণমাধ্যমে বলছেন যে গণ অভ্যুত্থানের প্রাণহানির ঘটনায় তিনি দোষ স্বীকার করছেন, এমন একটা শিরোনাম আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে মানবজমিন করেছে যে অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার হাসিনার। আসলে কি দোষ স্বীকার করেছেন তিনি? না, তিনি আসলে এটা বলছেন যে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী। তিনি নিজের ঘাড়ে আর দোষটা নিচ্ছেন না, বলছেন যে তিনি কোনো নির্দেশ দেননি, আদেশ দেননি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরা এই ঘটনাটা ঘটেছে। এইভাবেই তিনি এক ধরনের পরোক্ষভাবে দোষ স্বীকার করছেন যে জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন শেখ হাসিনা, এমনটা দাবি ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের। রাজনৈতিক নেতৃত্বও দায়ী। বাংলাদেশের প্রথম বাংলাদেশ ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন হাসিনা শিরোনামে প্রতিবেদনে বলা হচ্ছে, গণবিক্ষোভের জেরে ক্ষমতা হারানোর 15 মাস পর প্রথমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দায় এড়িয়েছিলেন তিনি, কিন্তু এইবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এখন দোষ স্বীকার করার জন্য কি তিনি ছাড় পাবেন না? তিনি তো বিচারের মুখোমুখি হননি। সুতরাং এই দোষ স্বীকারটা হয়তো রাজনৈতিকভাবে অনেকে বলতে পারে যে না, তিনি তো দোষ স্বীকার করছেন, এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুল হয়েছে, এরকম তো হইতেই পারে, এই জন্য শেখ হাসিনা তো বলেননি যে তোমরা করো, বরং মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুল করেছে এটা তিনি বলতে চাচ্ছেন। গত বছরের 5ই আগস্ট ঢাকা ছেড়ে দিল্লিতে চলে যান, সেই থেকে ভারতে অজ্ঞাতবাসে রয়েছেন তিনি। সেখান থেকে চলতি সপ্তাহের ইমেলে 3 সংবাদ মাধ্যম রয়টার্স, এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টকে প্রথম সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন পর্বে বিপুল প্রাণহানির দায় চাপিয়েছিলেন পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপর। নাম প্রকাশ না করে অভিযোগের আঙুল তুলেছিলেন বিদেশি চক্রান্ত এবং আন্দোলনকারীদের একাংশের দিকেও। কিন্তু বৃহস্পতিবার সুর বদলে রাজনৈতিক নেতৃত্বের দোষের কথাও কবুল করেছেন, অর্থাৎ রাজনৈতিকভাবেও এটা ভুল হয়েছে, এটা তিনি বলতে চাচ্ছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে, আপনি কি রাষ্ট্র কর্তৃক সংগঠিত হিংসার জন্য দায় স্বীকার করেন? জবাবে তিনি বলেন, দেশের নেত্রী হিসাবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করি। হত্যাকাণ্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিশানা করে তিনি বলেন, আমি নিরাপত্তা বাহিনীকে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলাম, এই অভিযোগ মৌলিকভাবে ভুল। প্রাণহানি বা আইন শৃঙ্খলার আরো অবনতির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে 1400 নিহত হয়েছে। আসলে তিনি এড়িয়ে গেছেন, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী এবং তাদের হয়তো নির্দেশনায় ভুল ছিল, আংশিক স্বীকার করছে। এটা দিয়ে প্রমাণ হয় না যে তিনি খুব দোষ স্বীকার। গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বক্তব্যটা হচ্ছে এই, অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে, একথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। তার মানে বুঝতে পারছেন নির্বাচন নিয়ে যে আস্তে আস্তে একটা অনিশ্চয়তা সামনে, সেটা কিন্তু প্রকাশ পেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথায়। কিভাবে? আমি একটু ব্যাখ্যা করি। সরকার কি বলছে? সরকার বলছে যে রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিক দলগুলোকে করতে হবে, তারা সমঝোতা করে আসুক যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে আর গণভোটের সময় কখন। তো গণভোটের সময়টা কি চাই? বিএনপি চাই হচ্ছে নির্বাচনের দিন সংসদ নির্বাচনের সাথে একসাথে, আর জামাত চাই গণভোট নির্বাচনের আগে হইতে হবে। তারপরে দেখেন জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি কিভাবে হবে? যে জুলাই সনদের যে বিষয়গুলো রাজনৈতিক দলগুলো এগ্রি করছে তার ভিত্তিতে অধ্যাদেশ জারি করতে হবে। এই সরকার তো অধ্যাদেশ করবে, পরের পার্লামেন্ট এটা অ্যাডপ্ট করবে। আবার দাবি আছে যে এই অধ্যাদেশগুলো রাষ্ট্রপতি জারি করতে পারবে না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে করতে হবে। সেটা কি পারে? পারে না। কিন্তু তারা যেটা বলতে চায় যে এটা তো গণ অভ্যুত্থানের সরকার, সুতরাং এটা আমরা তো সংবিধানের বাইরে চলে গেছি, সুতরাং এটা পারে। তো এটা নিয়ে ঘোরতর আপত্তি আছে। বিএনপি কি চায়? বিএনপি বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি হবে পার্লামেন্টে, নির্বাচন হবে, নির্বাচনের পরে পার্লামেন্টে নেক্সট 2 বছরের মধ্যে এগুলি পর্যায়ক্রমে আইনি ভিত্তি দেওয়া হবে। তার সাথে কি একমত?
জামাত একমত না, এনসিপি কে একমত না। যখন নাকি এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়ের ব্যাপারে দ্বিমত আছে, তখন কোথায় নির্বাচন এবং সরকার কি করবে? সরকার তো বলছে যে আমি নির্বাচনটা কন্ডাক্ট করব, কিন্তু কিভাবে নির্বাচন হবে, কেমনে হবে, এটা আপনারা ঠিক করেন, এটা আপনাদের বিষয়, আমাদের বিষয় না। আমরা রাজনীতি করি না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রথম দিন, তো এই যে নিজ নিজ পেশায় সন্তুষ্ট থাকা লোকগুলো এখন আর দায়িত্ব নিচ্ছে না, সেটা টের পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থাৎ 7 দিনের পর সরকার কি করতে পারে, বলতে পারে আরো 7 দিন। তো 7 দিনের মধ্যে কি এই 5 দিন তো চলে গেল, 5 দিনের মধ্যে কোনো বৈঠকের আলামত আছে না। শুধুমাত্র ডাক্তার তাহের ফোন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তো সাথে সাথে কি মির্জা ফখরুল রেসপন্স করেছে? করেননি। তারা বলছে যে এই গণভোট বা জুলাই সনদ বাস্তবায়ন এগুলি নিয়ে সম্ভবত তারা বসতে চায় না। অনেক সময় হয় কি যে কোনো একটা দলের দাবির মুখে যদি অন্য রাজনৈতিক পক্ষ আলোচনায় বসে, তাহলে তার একটা নৈতিক পরাজয় হয়। নির্বাচনের আগে বিএনপি নৈতিক পরাজয় হোক এটা চায় না। এটা হচ্ছে রাজনীতির খেলা। এই রাজনীতির খেলাটা বিএনপি মানে তার যথেষ্ট অভিজ্ঞতা আছে। সে অতীতে আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে ফাইট করছে, ফলে সে জানে যে কিভাবে রাজনৈতিক পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে হয়। কিন্তু শেষমেশ কি দাঁড়াচ্ছিল এই, আপনি হিসাব করেন, যদি ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন হয় আর শিডিউল ডিক্লেয়ার হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, আমরা এখন যেই মাসটায় আছি এটা কোন মাস? নভেম্বর মাস। তো নভেম্বর মাসের অলরেডি 7 দিন চলে গেছে, আর 3 সপ্তাহ আছে। 3 সপ্তাহ পর ডিসেম্বর আসলেই শিডিউল ঘোষণা করার কথা, কিন্তু আপনার রাজনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলি কি মীমাংসা হলো? হয়নি। সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বলতে চাইছেন যে সরকার নিজে থেকে কেন ডিক্লেয়ার করতেছে না। তারা সবগুলো বিবেচনা করে নির্বাচনটা যেহেতু ফেব্রুয়ারির প্রথম ভাগে, বাকি এই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের এই বিষয়গুলো নিয়ে জামাত এবং 8টা দল আন্দোলন করছে, সেটার ফয়সালাটা তারা দিয়ে দিচ্ছে না কেন? তারা যদি বলে, অর্থাৎ সরকার যদি বলে যে ঠিক আছে গণভোটটা মেনে নিলাম, কিন্তু গণভোটটা হবে নির্বাচনের দিন, জুলাই সনদের আইনগত বিষয়টা এটা সংবিধানের সাথে সংশ্লিষ্ট, সুতরাং নির্বাচিত পার্লামেন্ট এটা ঠিক করবে। যেমন দেখেন, ওই যে আমার মনে আছে সুশীলা কার্কির কাছে ছাত্ররা বলছিল যে নেপালে ঘন ঘন সরকার পরিবর্তন হয়, ফলে এই পিআর সিস্টেম বাদ দিয়ে একটা আসন ভিত্তিক নির্বাচন। সুশীলা কার্কি বলছে এটা আমার কাজ না, এটা নির্বাচিত সংসদ তারা ঠিক করবে কিভাবে সরকার চলবে। শেষ। তো সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সুশীলা কার্কির মতন সেই আচরণটা চায় ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টা পরিষদের কাছে। কিন্তু এখন নানাভাবে সরকারও কমিটেড, সে জামাতেরও বিরাগ ভাজন হইতে চায় না, বিএনপিরও বিরাগ ভাজন হইতে চায় না। যদিও প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয় তাহলে 1 সপ্তাহ পর সরকার নিজেই সিদ্ধান্ত দেবে, এটা বলছেন বটে, এটা একটা চাপ, কিন্তু বিষয়টা তো সোজা না। এখন দেখেন আরো 1 সপ্তাহ যদি নেয় তাহলে 7 তারিখ থেকে আপনি হিসাব করেন যে আরো 1 সপ্তাহ, তার মানে মধ্য নভেম্বর 15 তারিখে যে গড়াবে, আর তার 15 দিন পরেই ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিডিউল। এখন এইরকম পরিস্থিতি কি নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করতে পারবে? সংকটটা কিন্তু ঘনীভূত হচ্ছে, এবং সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতন একটা অবস্থা তৈরি করেছে। 18 কোটি লোকের সামনে সোশ্যাল মিডিয়ায় বলুন, নিউজ মিডিয়ায়, টিভি মিডিয়া সবটাই দেখেছে সারা দেশের মানুষ, তাদেরকে প্রতারিত করেছে। তাহলে এই সরকারের দিনে যখন নির্বাচনে যাবে তাদেরকে যে প্রতারিত করবে না তার কি গ্যারান্টি আছে? বৈষম্য বিরোধী আন্দোলন এটা দিয়ে শুরু হয়েছিল, শেখ হাসিনার যবনিকাপাতের শুরু, এবং এটা থেকে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো 1 দফায়, অর্থাৎ
শেখ হাসিনাকে চলে যেতে হবে। অতঃপর তিনি চলে গেলেন। যাওয়ার পর যেটা হলো, ইউনূস সরকার বসলেন। একটা পর্যায়ে শুরু করা হলো এই সরকার কিছু সংস্কার করবে, বিচার করবে, তারপরে নির্বাচন দিয়ে চলে যাবে, এরকম একটা জায়গায় দাঁড়ালো। এবং এ থেকে শুরু করে চলে আসলো সংস্কার, ঐকমত্য কমিশন, এটা বিভিন্ন সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দিল। দেওয়ার পর এই সংস্কার নিয়ে আলোচনা এবং তার থেকে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শুরু হলো। সব দল ঐকমত্য হবে এবং তারপরে নির্বাচন হবে। এই করতে করতে এটা মধ্য ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মোটামুটি অক্টোবর নাগাদ এটা শেষ হলো। অক্টোবর নাগাদ শেষ হলো এবং এটা একটা সাইনিং পর্ব হলো গত 17ই অক্টোবর সম্ভবত। সেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা মাঠে, আকাশে তলায়, আকাশের নিচে, দলমত নির্বিশেষে যারা উপযুক্ত বা সম্মানিত মেহমান যারা ছিল তাদের সামনে স্বাক্ষরিত হলো। সেটা এসে ঠেকলো কোথায়? শেষ পর্যন্ত গণভোট এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া অথবা সাংবিধানিক আদেশ দিয়ে এটার একটা আইনি ভিত্তি দেওয়া, এই লড়াই। এই শেষ পর্যন্ত এই লড়াই গিয়ে টিকলো, এক দফায় চলে আসলো বলতে গেলে, বিশেষ করে জামাতের তরফ থেকে। সেটা কি এক দফা বলতে? গণভোট আগে দিতে হবে নির্বাচনের আগে। গণভোটটা কি জন্যে? গণভোট দিয়ে আইনি স্বীকৃতি নিবে, তারপরে সেই আইনি স্বীকৃতির ভিত্তিতে যে জুলাই সনদের ভিত্তি হবে তার আলোকে নির্বাচন হবে। পক্ষান্তরে বিএনপি বলল যে গণভোট হতে পারে এবং গণভোট তারা মেনে নিচ্ছে। গণভোট মেনে নিয়ে এবং তারা সেটা বলছে যে নির্বাচনের দিন একই দিনে নির্বাচন এবং গণভোট। এখন প্রশ্ন হচ্ছে, কেউ খোরা অজুহাত দেখা যায় একটা বিরাট খরচ নির্বাচনের ক্ষেত্রে। সুতরাং দুইটার পার্টে যদি করে এটা বিরাট খরচ, যেটা খুব জোরালো না, খুব হালকা, এবং এটা আমার কাছে হাস্যকর। মানে বাংলাদেশের ইকোনমির প্রতি বা রাজনীতিবিদদের যে দয়া দেখানোটা আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না। কারণ আমরা তাদের অ্যাক্টিভিটিস দেখেছি এবং বাংলাদেশের অর্থনীতিকে যে যখন ক্ষমতায় থাকে সেখানে কিভাবে তসরুফ করে সেটা আমরা দেখেছি। কিন্তু এটা খোরা যুক্তি এবং হাস্যকর, কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং তারা নিজেরাও জানে যে এই যুক্তিটা খোরা যুক্তি। যাই হোক, তারপরেও ইকোনমির দোহাই দিয়ে দুটো নেবেন না। পাশাপাশি যদি বিষয়টা এমন বলা হয় যে তারা বলছে যে নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাতে সমস্যাটা কোথায়? আর পক্ষান্তরে জামাত বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং তাদের দাবি নভেম্বরেই দিতে হবে। যাই হোক, বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল যে গণভোটে কারো দ্বিমত নাই, নাম্বার ওয়ান। ইতিমধ্যে আরেকজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, বাংলাদেশে নাম বলার কোনো প্রয়োজন নাই, চট করে নিয়ে বলে দিলেন যে গণভোট বলতে কিছু নাই। আবার কেউ দাবি করেন টকশোতে গিয়েও যে যারা একই দিনে নির্বাচন চাচ্ছেন, নির্বাচনের গণভোট, তাদের ঘটনার কেউ টকশোতে গিয়ে বলছেন সংবিধানে গণভোট নাই। আমি তাদেরকে এই মুহূর্তে তিরস্কার জানাচ্ছি। সংবিধানে থাকুক কি না থাকুক, 18 কোটি লোকের সামনে খোলা আকাশের নিচে এডমিট করা হয়েছে গণভোট। ঐকমত্য কমিশনে গণভোটের আর কোনো সংবিধানের প্রয়োজন নাই। সংবিধানে কি আছে না? বারবার সংবিধানের খোরা জোহাই অজুহাত দেন আপনারা, খুবই আমার কাছে কষ্টদায়ক লাগে। সংবিধানের দোহাই দিয়ে গণভোট চলবে না। আর যে সংবিধান বলছে 90 দিনের মধ্যে নির্বাচন, সংসদ ভেঙে যাওয়ার পর, তারপর নাহলে 180 দিনের মধ্যে সর্বোচ্চ, সেটাই যে সংবিধানের লঙ্ঘন হয়েছে, সেখানে আপনাদের ভালো লাগে না। সেখানে কি গোজামিল দিয়ে একটা নির্বাচন করে পার্লামেন্টে যাবেন? এই সমস্ত ধোঁকাবাজের চিন্তা করা চলবে না। পরিষ্কার। আমি জানি আমার এই বক্তব্যের পরেও নির্বাচন হয়ে যেতে পারে, কিচ্ছু আসে যায় না। সেটা একটা গোজামিলের নির্বাচন হবে, সুপরিকল্পিতভাবে, জেনে শুনে। প্রত্যেকে জানেন যারা ঐকমত্য কমিশনে গেছেন যে নির্বাচন এভাবে হয় না এবং সংবিধান লঙ্ঘন হচ্ছে। একটা বারো ওখানে গিয়ে কেউ প্রশ্ন করেননি যে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেই সময়টা পার হয়ে যাচ্ছে কিংবা গেছে। কেউ কি প্রশ্ন উত্থাপন করেছেন? জেনে শুনে একটা গোলক দাদার মধ্যে ফেলে কোনো মতো একটা নির্বাচন করে ক্ষমতায় যেতে পারলি হইল। এজন্য তো ভাই 1400 লোকের জীবন দেয় নাই, 20,000 লোক আহত হয়নি। তারপরে সর্বশেষ কথা, একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে সরকার আমন্ত্রণ জানিয়েছিল কোনো সরকারি দায়িত্ব পালন করতে, যাননি। হঠাৎ করে বলে ফেলেন গণভোট বলতে কিছু নাই। কে বলেছে আপনাকে গণভোট বলতে কিছু নাই? জনগণ যেটা মেনে নিচ্ছে, রাজনৈতিক দল যেটা মেনে নিচ্ছে, আপনি কে এটা বলার?
আমাকে কেউ কেউ বলে এরকম লোক সম্পর্কে বলার অধিকার আপনার নাই। সে তো প্র্যাকটিসিং কোনো ব্যক্তি নয়, আইন অঙ্গনে তার কোনো আইন অঙ্গনে কোনো তার কোনো অবস্থান নাই, তাকে আমরা দেখি না, কিন্তু মন্তব্য করে ফেললেন এবং সেটা গিলে ফেললেন কারা? যাদের ভালো লাগে, অথচ তাদের দলই গণভোটের জন্য ঐক্যমত্য হয়েছে। একবার যখন আইনের বিধান, ওই লোক ভদ্রলোক নিশ্চয়ই আইনটাও জানেন, যে একবার যখন আপনি রাজি হয়ে যাবেন, সম্মতি দিবেন যে আমরা গণভোটে যাব, এটাকে বলে বার্ড বাই স্টপেল, অর্থাৎ আপনার সাক্ষ্য আইন দ্বারা আপনি বারিত। একবার যখন আপনি এডমিট করেছেন, আপনাকে গণভোটে যেতেই হবে এবং যেতেই হবে। এখন রইল দুইটা বিষয়, নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন। নির্বাচনের পরে যাওয়ার কোনো স্কোপ নাই, যেহেতু এই দাবি রাজনৈতিক দলগুলো তোলে নাই। কেউ কেউ ওটা বলতে চান, ওই কথা অবান্তর, যেহেতু নির্বাচনের পরে গণভোট কেউ দাবি করেন নাই। এখন একটা বিষয় রইল, দ্বিতীয় কথা হইল যে যারা নির্বাচনের দিন গণভোট চান, তাদের কেউ কেউ যখন সোশ্যাল মিডিয়ায় বলেন গণভোটের কথা সংবিধানে নাই, এটাও বলেন নাই। যখন নাইতে থাকবেন, না পরে আবার হাতে আসেন কেন? আর হাতে আসার পর ফেরত যাওয়ার স্কোপ নাই, আবারও বলছি গণভোট দিতেই হবে। সেটা আগে দেন কিংবা নির্বাচনের দিনে হোক, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে। আবার এটাও বলা হয়েছে যে দায়িত্বশীল সবচেয়ে বড় দলকে প্রতারিত করেছে এই সরকার। আমি তাদের কথা মেনে নিলাম, তাদেরকে প্রতারিত করেছে। রাজনীতিতে প্রতারিত হওয়া কিন্তু একটা রাজনৈতিক পরাজয়। ছোট ছোট দল যাকে গণনায় ধর, তারা কেউ প্রতারিত হলো না, সবচেয়ে বড় দলটাকে প্রতারিত করলো, সেটা তাদের রাজনৈতিক বিচক্ষণতাতে বোঝা যায়। 2 নম্বর, যেই বড় দলকে 18 কোটি লোকের সামনে সোশ্যাল মিডিয়ায় বলুন, নিউজ মিডিয়ায়, টিভি মিডিয়া সবটাই দেখেছে সারা দেশের মানুষ, তাদেরকে প্রতারিত করেছে, তাহলে এই সরকারের দিনে যখন নির্বাচনে যাবে তাদেরকে যে প্রতারিত করবে না, তার কি গ্যারান্টি আছে? সবশেষ কথা হলো, সংবিধানের নির্বাচন পোষণ একেবারেই অকেজ। সংবিধানের দোহাই দিয়ে কেউ নির্বাচনে যাওয়ার সুযোগ নাই। এখন রাস্তা একটা, এই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি হলে তার আলোকে নির্বাচনে যাওয়া। আবার কেউ কেউ বলছেন গণভোট যদি নাবোধক হয় তাহলে কি হবে? নাবোধক যদি হয়, নাবোধক তো হতেই পারে, তারপরে এত দ্বিধাদ্বন্দ্ব কিসের? কারণ যারা গণভোট নির্বাচনের দিনে চান তারা নিশ্চয়ই নাবোধক দিবেন, এবং যে সরকারকে পতিত করা হয়েছে নিশ্চয়ই তারা গণভোটে নাবোধক দিবেন, এবং সেই পতিত সরকারের যারা দোসর ছিল, যে সমস্ত রাজনৈতিক দল, নিশ্চয়ই তারা নাবোধক দিবেন। এত নাবোধকের মধ্যেও গণভোট নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব? 1 নম্বর। 2 নম্বর, যদি নির্বাচনের দিনে, জাতীয় সংসদের নির্বাচনের দিনে গণভোট দেওয়া আর নির্বাচনের আগে দেওয়ার মধ্যে যদি সবচেয়ে বড় দল কোনো পার্থক্য বোধ না করেন, তাহলে আগে মানতে অসুবিধাটা কি? আর জামাত যদি মনে করে নির্বাচনের আগে দিলে গণভোট এবং নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাতে কোনো পার্থক্য নাই, তাহলে তাদেরই বা মেনে নিতে অসুবিধা কোথায়? সেটাকে পরিষ্কার করা দরকার। তবে গণভোট দিতে হবে, গণভোট ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি। এখন বাকিটা দেখা যাক, সময় কি বলে, আমরা সময়ের অপেক্ষায় থাকি।